একটা ছোট্ট ছেলে যার বয়স এখনো 2 হাতের আঙুলে গোনা যায়, সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে, আমার বাবাকে সবাই মাফ করে দিন। বাবার ফাঁসি হলে আমি কোথায় যাব? এই একটা বাক্য শুনলে যে কোনো মানুষের বুকের ভেতরটা একটু হলেও নড়ে ওঠে, চোখ ভিজে আসে। কিন্তু ঠিক এই মুহূর্তে আরেকটা প্রশ্ন মাথায় আসে, যে শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই শিশুটির বাবা মা কি কোনোদিন তাদের সন্তানকে ফিরে পাবে? সেই পরিবারের কান্না কি কেউ শুনছে? আর এখান থেকেই শুরু হচ্ছে আজকের পুরো আলোচনা, যেখানে আইন, আবেগ, পারিবারিক টান এবং ন্যায় বিচার একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। গত 7ই মে রোববার বেলা 11:30টায় ঢাকা মহানগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মাসুদুর সালেহীন আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেন। সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য গ্রহণ এবং আইনি প্রক্রিয়ার পর এই রায় এসেছে। এটা কোনো তাড়াহুড়ার সিদ্ধান্ত নয়। আদালত প্রতিটি প্রমাণ, প্রতিটি সাক্ষ্য খুঁটিয়ে দেখেছেন, তারপরই এই চূড়ান্ত সিদ্ধান্তে এসেছেন। কিন্তু এই রায় ঘোষণার ঠিক পরপরই আদালত প্রাঙ্গণে দুটো সম্পূর্ণ বিপরীত দৃশ্য তৈরি হয়। আদালতের ভেতরে আসামি পক্ষের আইনজীবী থেকে শুরু করে সোহেল রানার পুরো পরিবার, সবার মুখে যেন অন্ধকার নেমে আসে, তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কিন্তু ঠিক একই সময়ে আদালতের বাইরে নিহত শিশু রামিসার পরিবার, সাধারণ মানুষ, ন্যায় বিচারের আশায় আসা মানুষজন, তারা এই রায়কে স্বাগত জানান। রামিসার বাবা কান্না ভেজা কণ্ঠে বলেন, আমি আমার মেয়ের সঠিক বিচার পেয়েছি দীর্ঘ প্রতীক্ষার পর। এই একটি বাক্যের ভেতরে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা শুধু একজন সন্তানহারা বাবাই বুঝতে পারেন। কিন্তু এই রায়ের পর থেকেই সারা দেশে যে বিতর্ক শুরু হয়েছে সেটা এখনো থামেনি। আর সেই বিতর্কের কেন্দ্রে একটাই প্রশ্ন, দেশের একটা বড় অংশ প্রশ্ন তুলছে, সোহেল রানা যদি সরাসরি হত্যাকারী হয় তাহলে তার ফাঁসি মেনে নেওয়া যায়, কিন্তু স্বপ্না আক্তার, সে তো নিজে কাউকে খুন করেনি, নিজের হাতে কোনো আঘাত করেনি, তাহলে তাকেও কেন একই শাস্তি? এই প্রশ্নটা আইনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করে এবং এখানেই বিষয়টা অনেকের কাছে অপ্রত্যাশিত হয়ে যায়। বাংলাদেশের দণ্ডবিধির 109 ধারা অনুযায়ী কেউ সরাসরি অপরাধ না করেও সেই অপরাধ সংগঠনে উস্কানি দেয়, ষড়যন্ত্রে অংশ নেয় অথবা ইচ্ছাকৃতভাবে যে কোনো ধরনের সহায়তা করে, তাহলে মূল অপরাধীর যে শাস্তি, সহায়তাকারীরও ঠিক একই শাস্তি প্রযোজ্য। অর্থাৎ আইনের চোখে যে ছুরি চালায় আর যে ছুরি চালানোর সময় দরজা বন্ধ করে রাখে, দুজনের সমান অপরাধ। আর এই মামলার তদন্তে ঠিক এটাই উঠে এসেছে। তদন্তকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, স্বপ্না আক্তার শুধু ঘটনার সময় উপস্থিত ছিলেন না, তিনি সম্পূর্ণ সচেতনভাবে, সম্পূর্ণ জেনে বুঝে তার স্বামী সোহেল রানাকে ঘটনার পর পালিয়ে যেতে সক্রিয়ভাবে সাহায্য করেছেন। তিনি জানতেন কি ঘটেছে, তিনি জানতেন কেন ঘটেছে, তিনি জানতেন পরিণতি কি হতে পারে। তিনি চাইলেই সেই মুহূর্তে চিৎকার করতে পারতেন, প্রতিবেশীদের ডাকতে পারতেন, পুলিশকে খবর দিতে পারতেন, কিন্তু তিনি এর কিছুই করেননি। বরং তিনি বেছে নিয়েছেন তার স্বামীকে আইনের হাত থেকে রক্ষা করতে। এই একটি সিদ্ধান্ত, এই একটি মুহূর্তের পছন্দ তার পুরো জীবনের ভাগ্যরেখা বদলে দিয়েছে। আদালত এই সহায়তাকে দণ্ডবিধির 109 ধারার আওতায় বিবেচনা করে তাকেও মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়, কারণ এই রায় বাংলাদেশের আইনি ইতিহাসে একটি শক্তিশালী নজির তৈরি করলো। অপরাধ আড়াল করাও অপরাধ এবং সেই অপরাধের শাস্তিও সমানভাবে কঠোর। এই রায়ের পরপরই গণমাধ্যম কর্মীরা ছুটে যান সোহেল রানার গ্রামের বাড়িতে। সেখানে যা দেখা যায় তা মানবিকভাবে অত্যন্ত কষ্টদায়ক। সোহেল রানার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি চাই আমার ছেলে ফিরে আসুক, আমরা আপিল করব। একজন মায়ের কাছে তার সন্তান যতই অপরাধী হোক, সে সবসময় তার বুকের সন্তান। এই ব্যথা কেউ অস্বীকার করতে পারে না। সোহেল রানার বাবাও একই কথা বলেন, উচ্চ আদালতে আপিলের দৃঢ় সংকল্পের কথা জানান। কিন্তু এবার দেখুন ঠিক উল্টো ছবিটা। স্বপ্না আক্তারের বাবা গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে যা বললেন তা শুনলে আপনি থমকে যাবেন। তিনি সরাসরি বলেন, আমার মেয়ে অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছিল, সে যে অপরাধ করেছে এজন্য আমি তাকে আগেই ত্যায্য করে দিয়েছি। আদালত তাকে যে রায় দিয়েছে এতে আমি সন্তুষ্ট। আমার পক্ষ থেকে তার জন্য কোনো সুপারিশ নেই, কোনো আবেদন নেই। একজন বাবা নিজের মেয়ের ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করছেন। এই বাক্যটা পড়তে যতটা সহজ, বাস্তবে এটা ততটাই ভয়াবহ। এটা শুধু একটি পরিবারের ভাঙনের গল্প নয়, এটা একটি মানবিক ট্র্যাজেডির চূড়ান্ত রূপ। কিন্তু এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ একটি অংশ।
ইমোশনাল ডেপথ, ছেলের সাথে শেষ কথোপকথন। সোহেল রানার একমাত্র ছেলে। যখন গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলেন তখন সে জানায় বাবার সঙ্গে তার শেষ কথোপকথনের কথা। ছেলেটি বলছে, আমার বাবার সঙ্গে আমার শেষবার একবারই কথা হয়েছে। সেই সময় আমার বাবা আমাকে বলেছেন, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিস। একজন বাবা কারাগারের ঠান্ডা দেয়ালের ভেতর থেকে নিজের সন্তানের কাছে ক্ষমা চাইছেন। এই দৃশ্যটা নিঃসন্দেহে মর্মান্তিক। কিন্তু ঠিক এই মুহূর্তে একটা প্রশ্ন মাথায় এসে ঢুকে যায়, যে শিশুটিকে নির্মমভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, সেই শিশুটি কি কোনোদিন তার মা বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছিল? সেই মা বাবার বুকের যে ক্ষত, সেটা কি কোনোদিন সারবে, নাকি সেই পরিবার সারা জীবন একটা শূন্যতা নিয়ে বেঁচে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর নেই, কিন্তু এই প্রশ্নগুলোই আমাদের বারবার মনে করিয়ে দেয় বিচার শুধু কাগজের রায় লেখা নয়। বিচার মানে একটি ভেঙে পড়া পরিবারকে ন্যায় দেওয়া, একটি নিহত শিশুর আত্মার প্রতি সম্মান জানানো। সোহেল রানার পরিবার ইতিমধ্যেই উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, উচ্চ আদালত এই মামলায় কি সিদ্ধান্ত নেন? কয়েকটি সম্ভাবনা সামনে আসছে। প্রথমত, উচ্চ আদালত যদি নিম্ন আদালতের রায় বহাল রাখেন তাহলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পথ আরও পরিষ্কার হবে। দ্বিতীয়ত, যদি আদালত তদন্তে কোনো ত্রুটি খুঁজে পান তাহলে মামলা পুনর্তদন্তে যেতে পারে। সেক্ষেত্রে পুরো প্রক্রিয়া আবার নতুন করে শুরু হবে। তৃতীয়ত, শাস্তি কমিয়ে যাবজ্জীবনে রূপান্তরের সম্ভাবনাও থাকে, যদিও এই ধরনের নৃশংস মামলায় সেই সম্ভাবনা অত্যন্ত কম। কিন্তু আসল প্রশ্ন এখানে অন্য জায়গায়। বিচার প্রক্রিয়া যদি দীর্ঘসূত্রিতায় আটকে যায়, যদি বছরের পর বছর শুধু তারিখ পড়তেই থাকে, তাহলে সমাজে একটি অত্যন্ত ভয়ঙ্কর বার্তা ছড়িয়ে পড়ে। সেই বার্তা হলো, অপরাধ করলেও পার পাওয়া যায়, এবং এই একটি বার্তাই ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের আরো সাহসী করে তোলে, আরো নির্ভীক করে তোলে। বিচারের বিলম্ব শুধু নিহতের পরিবারকে কষ্ট দেয় না, পুরো সমাজের ভিত্তিকে দুর্বল করে দেয়। এখন পুরো দেশের চোখ উচ্চ আদালতের দিকে। সোহেল রানার পরিবার আপিল করবেন, এটা প্রায় নিশ্চিত, কিন্তু আপিলের ফলাফল কি হবে সেটা এখনো কেউ জানে না। একদিকে একটি ছোট্ট ছেলে বাবার জন্য কান্না করছে, অন্যদিকে একটি নিহত শিশুর পরিবার ন্যায় বিচারের চূড়ান্ত বাস্তবায়ন চায়। একদিকে একজন মা তার ছেলেকে ফিরে পেতে চাইছেন, অন্যদিকে একজন বাবা নিজের মেয়েকে ত্যায্য ঘোষণা করেছেন। এই পুরো ঘটনা শুধু একটি হত্যা মামলা নয়, এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি পরীক্ষা। এটা সমাজের বিবেকের একটি পরীক্ষা। এটা প্রমাণ করবে এই দেশের আইন সত্যিই সবার জন্য সমান কিনা, বিচার সত্যিই নিরপেক্ষ কিনা। পরবর্তী কয়েক সপ্তাহ এবং মাসে এই মামলা কোন দিকে মোড় নেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি এই বিচার দীর্ঘসূত্রিতার শিকার হয় তাহলে এর প্রভাব শুধু এই একটি মামলায় সীমাবদ্ধ থাকবে না, পুরো দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থায় ফাটল ধরবে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি মনে করেন সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির রায় সঠিক হয়েছে, নাকি আপিলে এই রায় পুনর্বিবেচনা হওয়া উচিত? স্বপ্না আক্তারের বাবার এই প্রতিক্রিয়াকে আপনি কিভাবে দেখেন? এটা কি ন্যায়ের পক্ষে অবস্থান, নাকি একজন বাবার চূড়ান্ত হতাশা? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, এবং এই ধরনের গভীর বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন, সচেতন থাকুন।